নমস্কার। খবরের প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আবাস দুর্নীতিতে জিরো টলারেন্স, অভিযোগ পেলেই 4 কঠোর পদক্ষেপের নির্দেশ নবান্নের। তিলোত্তমার সেমিনার রুমে কি সত্যিই কিছু ঘটেনি? সিবিআইতে চাঞ্চল্যকর ফরেনসিক রিপোর্ট পেশ। বড় সাফল্য, যোগীরাজ্য থেকে বাংলা এটিএম জালিয়াতি করতে এসে আলিপুরদুয়ারে ধরা পড়ল অভিযুক্তরা। ধর্ষিতার সন্তানের ডিএনএ পরীক্ষা, অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আসানসোল কোর্টে। শিক্ষায় বড় পরিবর্তন, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল প্রথা। রাজ্য বিজেপির সভাপতি পদে শুভেন্দুকে ঘিরে দিলীপ ঘোষের বড় মন্তব্য। সোশ্যাল মিডিয়ার প্রেম থেকে বিয়ে, কালদায় যৌনকর্মীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য। 2026-এ তৃণমূলের কটা সিট, মন্ত্রীর দাবিতে ঘুম ছুটছে বিজেপি শিবিরের। চুচুড়া ব্যান্ডেল পর্যন্ত মেট্রো আনতে উদ্যোগী রচনা, আশায় বুক বাঁধছে হুগলির মানুষ। আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার, সেটি কি আদৌ ঘটনাস্থল নাকি অন্য কোনো জায়গায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল? কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির বিস্ফোরক সেই রিপোর্ট দুর্গাপুর সংবাদের হাতে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি, উল্লেখ সিএফএসএল এর রিপোর্টে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি, উল্লেখ সিএফএসএল এর রিপোর্টে। তবে আদৌ কি সেমিনার রুমে কোনো ঘটনাই ঘটেনি? সূত্রের খবর, গত 14ই আগস্ট দিল্লি থেকে আসেন সিএফএসএল এর বিশেষজ্ঞরা। তারা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তারা। করিডর থেকে শুরু করে লিফট, করিডর, সমস্ত জায়গাগুলি 3 ঘন্টা 40 মিনিট ধরে পরীক্ষা করেন তারা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কিভাবে ঘটেছে তার কোনো সূত্র পাওয়া যায় কি না। সিবিআইকে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়েছে, সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি। শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে, যা থেকে স্পষ্ট নির্যাতিতার দেহ কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয়, যার ফলে নির্দিষ্ট ওই জায়গা দুটিতে ওই রক্তের দাগ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে আর ম্যাট্রেসে যে সমস্ত দাগ চিহ্ন দেখা গিয়েছে, এই দুটির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টে সেই সমস্ত আঘাত দেখা দিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য নেই। তাই সন্দেহ হচ্ছে এটাই কি সিন অফ ক্রাইম। এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আসানসোল আদালত। সোমবার বিচারক তানিয়া ঘোষ আসামিকে 20,000 টাকা জরিমানাও করেছেন। সেই সঙ্গে নির্যাতিতাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভিকটিম ওয়েলফেয়ার ফান্ডকে নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে খবর, 2020 সালের 11 জুলাই মানসিক ভারসাম্যহীন একটি যুবতী তার শারীরিক অসুস্থতার কথা মাকে জানান। বলেছিলেন পেটে ব্যথা হচ্ছে, মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। বিভিন্ন রকম শারীরিক পরীক্ষার পর চিকিৎসক জানান ওই যুবতী অন্তঃসত্ত্বা। অনাগত শিশুর বয়স 4 থেকে 5 মাস। শুনেই আকাশ ভেঙে পড়ে মায়ের মাথায়। তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন, তাতে অভিযুক্ত সম্পর্কে খোঁজ পান। জানা গিয়েছে, সালামপুর থানার একটি জঙ্গলে নিয়ে গিয়ে রবি তুরি নামে এক প্রতিবেশী মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করেছিলেন। তারপর নির্যাতিতাকে তিনি ভয়ও দেখান। বলা হয়, ওই কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলবেন। ঘটনাক্রমে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে আসানসোল জেলা হাসপাতাল এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মাধ্যমে মেয়েটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা হয়। পরীক্ষার পর চিকিৎসক এবং বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে ওই যুবতী সত্যি মানসিক ভারসাম্যহীন। সংশ্লিষ্ট মামলায় 15 জন সাক্ষ্য প্রদান করেন আদালতে। ওই যুবতী পরে একটি শিশুর জন্ম দেন। শিশুটির ডিএনএ পরীক্ষা হয়, তা অভিযুক্তের ডিএনএ এর সঙ্গে মিলে যায়। বিচারক সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 200 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। বেরিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে বেরিয়ে নিজেরাই জড়িয়ে পড়লেন অন্তর্কোন্দলে। সামনে চলে এলো বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্যায় ও তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতি কৈলাস মিশরের দ্বন্দ্ব। একজনকে বলতে শোনা গেল তিনি বিধায়কের পিএ নন, বক্তা, আর অন্যজন এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না।
সোমবার সকালে বেলুড়ে ধিক্কার মিছিল শুরু হয়। সেই মিছিলে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররা সহ বালির তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। আর এই প্রশ্নই কৈলাস মিষ্টুকে করতে তিনি সাংবাদিকদের জানান, বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আজকের কর্মসূচি বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এলেন না তা আমি বলতে পারবো না। দলের মিছিলে আসেননি এটা তো উচ্চ নেতৃত্ব জানবে, আর উনি আসেননি কেন সেটা আমি বলতে পারবো না, কারণ আমি ওর পিএ নই। যদিও বিধায়ক রানা চট্টোপাধ্যায় আবার বলেন উনিও তৃণমূল করেন, আর এই কর্মসূচি ব্লকে ব্লকে হচ্ছে, তৃণমূলের ব্যানারে এটা ছড়িয়ে পড়ুক। আর উনি কেন বললেন পিএ নই সেটা জানি না, এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না, এটা বক্তব্যের কোনো ব্যাখ্যা দেব না। আবাস নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ এলেই নিতে হবে জিরো টলারেন্স নীতি, এমনই কড়া নির্দেশ এলো নবান্নের পক্ষ থেকে। উপভোক্তাদের ভয়, হুমকি বা ঘুষ দেওয়ার জন্য কোনো অভিযোগ এলে কি কি পদক্ষেপ নিতে হবে তার জন্য জেলা শাসকদের জন্য 4 দফা নির্দেশ এলো। 1. এই ধরনের কোনো অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট থানার আইসি/ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2. উপভোক্তাদের উৎসাহ দিতে হবে যাতে এই ধরনের অভিযোগ তারা প্রশাসনকে জানায়। জেলার কন্ট্রোল রুমের নম্বর যাতে উপভোক্তারা জানতে পারেন সেই মতো প্রচার করার নির্দেশ দিল নবান্ন। 3. নির্ভয়ে যাতে উপভোক্তারা অভিযোগ জানাতে পারেন সেই মর্মে ব্যবস্থাও নিতে হবে। 4. পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে ওরিয়েন্টেশন বৈঠক করতে হবে। গত মঙ্গলবার থেকেই আবাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে 12 লক্ষ উপভোক্তাদের। সেই মতো টাকা পেতেও শুরু করেছেন উপভোক্তারা। টাকা পাওয়ার পর যাতে উপভোক্তাদের কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয় তার জন্য এই নির্দেশ নবান্নের বলেই সূত্রের খবর। স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 এবং ক্লাস 8 এর পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনের সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে 2 মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতেই আরও 1 বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁপ থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে, সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শিক্ষাবিদ অভিক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ুয়ারা অকৃতকার্য হলে শিশু শ্রমিক তৈরি হয়ে যায়। শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। ভিন রাজ্য থেকে এসে চালিয়ে যাচ্ছিল দেদার এটিএম জালিয়াতি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করতে করতে শেষ পর্যন্ত আলিপুরদুয়ারে এসে ধরা পড়ল উত্তরপ্রদেশের 3 জালিয়াত। রবিবার রাতে আলিপুরদুয়ারের কামাখাগুড়িতে তারা পুলিশের জালে ধরা পড়ে যায়। গতকাল রাতে কামাখাগুড়িতে এক যুবক এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় তার ডেবিট কার্ডটি চালাকি করে হাতিয়ে নেয় ওই জালিয়াতরা। সঙ্গে সঙ্গে কামাখাগুড়ির ওই যুবক পুলিশকে জানান। সেই অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে ওই 3 জনকে গ্রেফতার করে কামাখাগুড়ি থানার পুলিশ। প্রথম 2 জন ধরা পড়ে গেলেও তৃতীয় জন গাড়ি নিয়ে পালাতে গেলে ভাটিবাড়ির সামনে তাকে ধরেও ফেলে পুলিশ। ওই 3 জনের কাছ থেকে 113টি এটিএম কার্ড, 5টি মোবাইল ফোন, 6000 টাকা নগদ, এটিএম জালিয়াতির কিছু সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এটিএম জালিয়াতি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি বলেন, সেন্ট্রাল ব্যাংকের এটিএম এ টাকা তোলার জন্য একজন গিয়েছিল। ওখানেই 2 জন ছিল যারা ওর সঙ্গে কথাবার্তা বলে ওর এটিএম কার্ডটি বদল করে নেয়। এটিএম কার্ড বদল হয়েছে বুঝতে পেরে ও পুলিশের কাছে চলে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ 2 জন জালিয়াতকে ধরে ফেলে। ওদের কাছ থেকে 113টি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। এটিএম মেশিন থেকে যেখানে টাকা বের হয় সেখানে এক ধরনের আঠা লাগিয়ে দেয় ওরা, তাতেই টাকা আটকে যায়। পরে সেই টাকা ওরা নিয়ে নেয়। ওই 3 জনের নাম হলো অনিল সরোজ, সুনীল সরোজ ও বিপিন কুমার সিং। এদের 3 জনের বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। গত 5ই ডিসেম্বর এরা উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে বিহারের পূর্ণিয়ায় আসে। এরপর দার্জিলিং হয়ে এদিকে আসেন। কাল কামাখাগুড়িতে ধরা পড়েছে। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে, এই প্রশ্নে দিলীপ ঘোষের উত্তরে শুরু হলো নতুন জল্পনা। তবে বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, যে ফল দিতে পারবে তার হাতে দলের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের ভাবা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। নতুন বছরে শুরু হবে বিজেপির সাংগঠনিক রদবদল।
বুথ থেকে রাজ্য স্তরে আসবে নতুন নেতৃত্ব। তার আগে লোকসভা নির্বাচনে দলের ফল ও তার জেরে নতুন রাজ্য সভাপতি কে হতে পারেন তা নিয়ে তুমুল জল্পনা চলছে। একদিকে যেমন পরীক্ষিত নেতা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরানোর দাবি উঠছে, তেমনি লোকসভা ভোটে মেদিনীপুরে তৃণমূলকে সাফ করার কারিগর শুভেন্দু অধিকারীর পক্ষেও সমর্থন জোরদার। এই পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে মুখ খুলে দিলীপ ঘোষ বোঝালেন, রাজ্য বিজেপির অবস্থায় মোটেও খুশি নন তিনি। দিলীপ বাবু বলেন, শুধু বললে হয় না, বলেও করে দেখাতে হয়। ফাঁকা আওয়াজ দিয়ে লাভ হয় না, সেটা যখন সময় আসবে তখন বলবো। তিনি বলেন, পার্টিকে ভাবতে হবে, আমরা লোকজন নিচ্ছি কি জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে। পার্টিকে শুধু নেতা নিচ্ছে, তাদের সঙ্গে ভোটার আসছে তো। দিলীপ বাবুর কথায়, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি, বিধায়ক, সাংসদ হতে পারেন, সেসব দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হয় যে এ জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে ফল দিতে পারবে তাকে নেতা করা উচিত। শুভেন্দুর নাম না নিলেও দিলীপবাবুর এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে কি ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষেই মত দিলেন তিনি? কারণ লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও পূর্ব মেদিনীপুরের 2 আসনে কার্যত তৃণমূলকে সাফ করে দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে বাকি রাজ্যে দলের ফল খারাপ হওয়ায় নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই বললেন, যে ফল দিতে পারবে তাকে নেতাও করা উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে দিলীপবাবুর এই বক্তব্যের পর রাজ্য বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে থাকবেন দুজন, একজন দিলীপবাবু নিজে, অন্যজন শুভেন্দু অধিকারী। কালনায় যৌনকর্মীর রহস্য মৃত্যু, সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ। সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে, তারপর আচমকা পেশা হিসেবে দেহ ব্যবসা বেছে নেন তরুণী। কয়েক মাসের ব্যবধানেই তার মৃত্যুতে শোরগোল কালনায়। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। রহস্যভেদের লক্ষ্যে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ওই তরুণী। বছর 3 আগে সোশ্যাল মিডিয়ায় বিহারের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরিবার সম্পর্ক মানেনি, বাড়ির অমতেই বিয়ে করে নেয় তারা। বাড়িতে জানিয়েছিলেন তারা ভালো আছে। হঠাৎ কয়েক মাস আগেই কালনা শহরের কদমতলা এলাকায় ঘর ভাড়া নেন তরুণী। এলাকার বাসিন্দারা জানতেন তিনি দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। মৃতের বাবা জানায়, বিহারের একটি ছেলের সঙ্গে ফেসবুকে মেয়ের পরিচয় হয়েছিল। তারপরেই ওই ছেলেটিকে 3 বছর আগে বিয়ে করে মেয়ে। যদিও সেই বিয়ে আমরা মেনে নিতে পারিনি, এখনো কোনো সন্তান হয়নি। পরে মেয়ে জানায়, ওই রাজ্যেই সে নাচ গান করত। 8-9 মাস আগে মেয়ে কালনায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। 1 মাস আগে আমাদের বাড়িও যায়, কিন্তু তারপর কি হলো? জামাইয়ের সঙ্গে সম্পর্ক আদৌ ঠিক ছিল কিনা সে বিষয় পুরোপুরি অন্ধকারে মৃতার পরিবার। মৃতার স্বামীর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। গত সপ্তাহতে সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি.আর. আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর 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 করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা। এই মন্তব্যের প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন, আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটূক্তি করে কিভাবে সে ক্যাবিনেটে থাকে? 72 দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে। ওই দলে ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। বাবা সাহেব এদের চেয়ে অনেক উপরে, এই বিশ্বাস আছে মানুষের উপর। তিনি আরো বলেন, দলিত তাস খেলে ভোটের স্বার্থে, ওরা দেশ বেচে খালি, কর্পোরেটসদের পিছনে থাকে। বিজেপি বিধায়কদের আমাকে বলে লাভ নেই। কে শাসন সত্যিকারের চালাচ্ছে? আমার পপুলারিটিকে ভয় পায়। আসলে আমাকে নিয়ে বললে ওদের সুবিধা হয়। পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমি লড়াই করব। আমাকে ওইসব বলে লাভ নেই। দেশ রক্ষা করতে পারছে না, এর সবচেয়ে প্রমাণ হলো টেররিস্টদের ঢোকানো। আসলে বাংলায় ঢুকিয়ে বাংলাকে অপমান করে। ফিরহাদ হাকিমের কথায়, অমিত শাহ দেশ সেবা নয়, কর্পোরেট সেবা করতে এসেছে। ইলেকশন কমিশন ও পাসপোর্ট যেন আরও চেক করতে বলবো। সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পড়া, এদের এগিয়ে নিয়ে আসতে হবে। তাদের এগোতে বলা অপরাধ নয়, আমি তাই এদের পরিষেবা দিই। এদের এগোনো আমাদের ধর্ম। কাজ করব, ভোট এমনি পাবো। 2026 সালে 260 সিট পাবো।
হুগলির বাসিন্দাদের শহরের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করতে এবং লোকাল ট্রেনের চাপ কমাতে চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত মেট্রো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তিনি চিঠি দিয়েছেন এবং ইতিবাচক উত্তরও পেয়েছেন। তিনি বলেন, কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। আমি যতটা সম্ভব চেষ্টা করব। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির জেলাশাসক মুক্তা আর্যের সঙ্গে বৈঠকে মেট্রো সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে হুগলিবাসীর উপকার হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য জমি ও অন্যান্য পরিকাঠামো নিয়ে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সহযোগিতা পেলে প্রকল্পটি দ্রুত রূপায়ণ সম্ভব। পূর্ববর্তী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় হুগলিতে মেট্রো আনতে উদ্যোগ নিয়েছিলেন, তবে সেই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব এখন রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর। সাংসদের এই উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, মেট্রো সম্প্রসারণ হুগলির আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত মেট্রো সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা বাস্তবায়িত হলে হুগলির মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ হুগলিবাসীর মধ্যে নতুন আশা জাগিয়েছে। খবর শেষ হলো।